আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা গত কয়েকদিন ধরে নেইমার জুনিয়রের আপডেট চাইতেছিলেন। নেইমার জুনিয়রের সর্বশেষ ইনজুরির আপডেটটা কি সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। এট দ্য সেম টাইম আপনারা ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্ল্যান এ প্ল্যান বি তে কারা কারা আছে সেই বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলা ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিলের কয়েকটা প্লেয়ারের ট্রান্সফার আপডেট নিয়ে। তো গতকালকে ব্রাজিলিয়ান প্লেয়াররা ইউরোপিয়ান লিগে বেশ ভালো পারফরমেন্স করেছে, ওই বিষয়গুলো নিয়েও টুকিটাকি কথা বলার ট্রাই করব। তাই আজকের এপিসোডটা সম্ভবত কিছুটা লং হতে চলেছে, তো আপনারা ধৈর্য ধরে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনারা যারা নেইমার জুনিয়রের আপডেট চাচ্ছিলেন, সেই আপডেটটা হচ্ছে এখন নেইমার জুনিয়র অলরেডি অনুশীলনে ফিরেছে, এককভাবে অনুশীলনে ফিরেছে। দলীয়গত অনুশীলনে তিনি ফিরে নাই, এককভাবে অনুশীলনে ফিরেছে। মাঝে মাঝে দেখা গেল যে তিনি এককভাবে ট্রেনিং সেশন করতেছে। সো নেইমার জুনিয়র এখন তার হ্যামস্ট্রিকের ইনজুরি থেকে মোটামুটি ব্যাক করে অনুশীলনে ফিরেছে। এটা যেহেতু আমরা ইঙ্গিত পেয়েছি, এটার সেই অনুযায়ী আমরা নেইমার জুনিয়রকে খুব শীঘ্রই মাঠে দেখতে পারবো। সম্ভবত এককভাবে অনুশীলনটা শেষ হলে তিনি দলীয়ভাবে অনুশীলন করবে, বল নিয়ে অনুশীলন করবে। তারপরে আমরা তার সম্পূর্ণ পুরো যেই সিনারিটা, তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে পারবে কি পারবে না সেই সিনারিটা আমরা দেখতে পারবো। ব্রাজিলের কিন্তু ম্যাচ রয়েছে এই আগামী মাসের 6 তারিখ। সো ওই 6 তারিখের আগে নেইমার জুনিয়র আশা করি ফিট হয়ে যাবে। সো সবকিছু মিলিয়ে নেইমার জুনিয়রের ইনজুরি আপডেটটা হচ্ছে তিনি এক্স্যাক্টলি কবে মাঠে ফিরবে সেটা এখনো সান্তোস থেকে জানানো হয়নি, বাট ধারণা করা হচ্ছে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে থাকবে। এবার আমরা আসি ব্রাজিলের হেড কোচের প্ল্যান এ থেকে আছে, প্ল্যান বি থেকে আছে। তো প্রথমত আমি যেটা বলতে চাই, কার্লো আনচেলত্তিকে নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এটাকে নিয়ে আমি এর আগেও বলছি যে কার্লো আনচেলত্তিকে নিয়ে এত বেশি কথা বলবো না। বাট সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির জন্য সিজন শেষ পর্যন্ত, রিয়াল মাদ্রিদের সিজনটা শেষ হওয়ার পর্যন্ত এই জায়গায় সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে তারা মোটামুটি ওয়েট করবে। এটাই হচ্ছে অফিসিয়ালি নিউজ। যদি কার্লো আনচেলত্তি না আসে তাহলে এই জায়গায় আবেল পেরেরা কিংবা জর্জ জেসুস, এই দুটা হচ্ছে প্ল্যান বি। এই দুজনের মধ্যে যে কোনো একজন আসতে পারে। জর্জ জেসুস তো আল হিলালের কোচ, আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে আবেল পেরেরা, যিনি কিনা পালমাইরাসের কোচ। সো মোটামুটি কোচটা ভালো। এইটা হচ্ছে সর্বশেষ আপডেট। এবার আমরা আসি প্লেয়ারদের কিছু ট্রান্সফার নিয়ে। তো প্লেয়ারদের ট্রান্সফার নিয়ে যখন আমি এই ভিডিওতে কথা বলতে আসতেছি, সেই ধারের অনুযায়ী আমি যে ফার্স্টেবল যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রদ্রিগো। দেখুন, রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত না হলেও ইঙ্গিত পাওয়া যাইতেছে, কারণ রদ্রিগো মোটামুটি এই জায়গায় গেম টাইমিং পাইতেছে না। তার পারফরমেন্স নিয়ে রিয়াল মাদ্রিদের ফ্যান বেসরাও খুশি না, ইভেন রিয়াল মাদ্রিদের যে বোর্ড কর্মকর্তারা রয়েছে তারাও নাকি খুশি না। সো এই জায়গায় রিয়াল মাদ্রিদ থেকে মোটামুটি একটা রিউমার এসেছে, রিয়াল মাদ্রিদ থেকে না, মানে বিভিন্ন সোর্স থেকে যে রিউমারটা এসেছে, রদ্রিগো এবারের মৌসুম শেষে আর রিয়াল মাদ্রিদে থাকবে না। সো এখন তিনি যদি রিয়াল মাদ্রিদে না থাকে তাহলে তিনি কোথায় যাবে? সো সবাই ধারণা যেটা করতেছে, যদি তিনি ক্লাবটা চেঞ্জ করে তাহলে হয় ম্যানচেস্টার সিটি, না হয় লিভারপুল। ভাই, ও যদি ক্লাব ছাড়ে, এগুলা রিউমার গুলা যদি স্ট্রং রিউমার হয় এবং সে যদি ক্লাবটা চেঞ্জ করতে চায়, তাহলে মনে করেন যে ম্যানচেস্টার সিটি হোক লিভারপুল হোক, যে ক্লাবে যাইতে চায় টাকার বস্তা নিয়ে হাজির হবে। ম্যানচেস্টার ইউনাইটেড তো 100 মিলিয়নে বসে আছে তারে নিতে। আবার ওই দিক থেকে লিভারপুলও মোটামুটি একটা ভালো মানের একটা, যদি সে লিভারপুলে যাইতে চায় মোটামুটি ভালো একটা অর্থের অঙ্কের টাকা দিয়ে তাকে কিনে নিবে। মানে এখন রদ্রিগো যদি মুখ দিয়ে নিজের মুখে স্বীকার করে যে না আমি ক্লাবটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখবেন যে মানে ও ক্লাব খোঁজা লাগতো না। ওর ওর সামনে দেখবেন যে এমন এমন ক্লাব হাজির হয়ে গেছে। শুধু একবার হা বলো, তুমি হা বলো, আমরা তোমাকে রিলিজ ক্লোজ, তোমার রিলিজ ক্লোজটা বস্তায় বস্তায় টাকা দিয়ে আমরা পরিশোধ করবো। ম্যানচেস্টার সিটি যদি 100 থেকে 150 মিলিয়নও হয়, আপনি ধরে নেন যে রদ্রিগো যদি সে ম্যানচেস্টার সিটিতে যাইতে চায়, আর ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলার প্ল্যান এ তে যদি সে থাকে, তাহলে তো এই জায়গায় 150 মিলিয়ন হলে আমার কাছে মনে হয় যে রদ্রিগোকে তারা সাইন করাবে। এট দ্য সেম টাইম লিভারপুলের কাছে হয়তো বা টাকার অ্যামাউন্টটা এত বেশি হবে না। যদি সেই লিভারপুলে যাইতে চায় তাহলে এই জায়গায় আমরা হয়তো বা দেখবো যে যে জায়গায় আপনার ম্যানচেস্টার সিটি 100 থেকে 150 মিলিয়ন দিতে চাইবে, ওই জায়গায় হয়তো বা 70-80 মিলিয়ন প্লাস এরকম প্রায় বেশিতে বেশি গেলে 100 মিলিয়ন দিয়ে তাকে কিনতে চাইবে যদি সে লিভারপুলে যাইতে চায়। সো আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে, আবার আরেকটা নিউজে দেখলাম যে আর্সেনালেও নাকি সে যাইতে, মানে আর্সেনাল থেকে একটা রিউমার আসছে, আর্সেনালও নাকি তাকে কিনতে চায়। যদি সে আর্সেনালে যায় তাহলে আর্সেনালের আমার কাছে মনে হয় না যে এই ডিলটা হবে। যদি আর্সেনাল তাকে নিতে চায় তাহলে কি আসলে তারা তার জন্য 1 থেকে 150 মিলিয়ন খরচ করতে পারবে?
মানে এখন আর্সেনালের হ্যাঁ টাকা হয়তো আছে, কিন্তু সব প্রত্যেকটা বোর্ডের তো একটা না একটা প্ল্যান থাকে। সো সেই প্ল্যান অনুযায়ী এখন তাকে তার জন্য এই প্লেয়ারটার জন্য এত পরিমাণ খরচ করবে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর রদ্রিগোর ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই ওর ক্লাবটা চেঞ্জ করা উচিত, কারণ ভিনিসিয়াস জুনিয়র এমবাপের ভিড়ে ও সে তার যে রাইট পজিশনটা, তার যে একটা প্রপার পজিশন, তার তিনি যে জায়গাটাতে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন লেফট উইং, ওই জায়গায় সে খেলতে পারতেছে না। ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপের জন্য সে রাইট উইং এ খেলতে হইতেছে তাকে, যেটা তার মনে করেন যে সচরাচর তার পজিশন না, বাট দলের জন্য নিজেকে কম্প্রোমাইজ করে দিছে। বাট আর কতদিন সে এভাবে খেলবে? তারও তো ভাই একটা ফিউচার আছে, সেও তো একটা ক্লাবের সেরা প্লেয়ার হইতে চায়। এখন রদ্রিগোর ভিতরে প্রত্যেকটা জিনিস আছে। রদ্রিগো বিশ্বমানের লেফট উইঙ্গার, সে হ্যাঁ এখনই বিশ্বমানের লেফট উইঙ্গার, বাট ভিনিসিয়াস জুনিয়রকে টক্কর দেওয়ার মতো তার ভিতরে সব ধরনের ক্যাপাবিলিটি রয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের মাপের প্লেয়ার হওয়ার মতো। সো তাকে সুযোগ দিতে হবে। এখন ভিনিসিয়াস জুনিয়রের জন্য সে সুযোগ পাইতেছে না। সো এখন যদি সে ক্লাবটা চেঞ্জ করে যে কোনো ক্লাবে যাক, ওই ক্লাবের সেরা প্লেয়ার হবে, টাইম লাইনে আবারও চলে আসবে। হ্যাঁ এখন হয়তো বা পারফরমেন্সটা তেমন একটা ভালো না, বাট সে যখন তার স্বভাবগত পজিশনটাতে খেলতে পারবে, তাহলে তার কাছ থেকে আমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখবো। এটা হচ্ছে রদ্রিগোর একটা আপডেট। এবার আমরা আসি এডারসনের দিকে। এডারসনের যে আপডেটটা দেখলাম, যিনি কিনা ইতালিয়ান ক্লাব আটালান্টাতে খেলে, তিনি একটা নিউজ দেখলাম যে তিনি মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেডও যাইতে পারে। অনেক সময় দেখলাম যে লিভারপুল থেকেও কয়েকটা রিউমার আসতেছে যে লিভারপুলে যাইতে পারে। বেশি যে স্ট্রং রিউমারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার একটা সম্ভাবনা বলতে স্ট্রং একটা রিউমার দেখতেছি। সো দেখা যাক এডারসন শেষ পর্যন্ত কি করে। এবার আমরা আসি গতকালকে ইউরোপিয়ান লিগে প্লেয়ারদের কিছু পারফরমেন্সের দিকে। গতকালকে ইউরোপিয়ান লিগে ক্যাসেমিরো তো জাস্ট আগুন লাগাই দিছি ভাই রে ভাই, কি অফেন্স কি ডিফেন্স, গোল করতেছে, গোল মানে ব্রাজিলিয়ান যে একজন লিজেন্ডারি মিডফিল্ডার ছিল ক্যাসেমিরো, যাকে কিনা এখন ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় না, সে ক্যাসেমিরো আবারও গতকালকে রাত্রে দেখিয়ে দিলেন এখনো সে পুরে যায় না। বয়সটা 32-33 যাই হোক না কেন, এখনো সে তার সেরাটা দিতে পারে। ভাই অ্যাটলেটিকো বিলবাও এর এগেইনস্টে গোল করছে, যে অ্যাটলেটিকো বিলবাও রিয়াল মাদ্রিদকে এবার মৌসুমে নাস্তানাবুদ করে দিছে, যেখানে একটা লেগে তো তারা রিয়াল মাদ্রিদকে হারাইয়েই দিছে। সে অ্যাটলেটিকো বিলবাওর এগেইনস্টে গতকালকে ক্যাসেমিরো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। বাট ক্যাসেমিরোর অফেন্সিভলি যেই পারফরমেন্সটা দেখলাম, ওই অফেন্সিভলি পারফরমেন্সের চাইতে তার ডিফেন্সিভলি পারফরমেন্সটা আমার কাছে অনেকটা মনে করেন যে ভালো লেগেছে। হ্যাঁ আমরা ওই প্রাইম ক্যাসেমিরোকে বিগত কয়েকটা ম্যাচে বিশেষ করে ইউরোপিয়ান লিগে তো দেখতেছি, মানে আউটস্ট্যান্ডিং জাস্ট ওয়াও। আমরা সেই ক্যাসেমিরোকে দেখতে পাইতেছি, যে ক্যাসেমিরো প্রাইম টাইমে আমরা ক্যাসেমিরোকে দেখছি। সো এখন গতকালকে দিনে দেখলাম যে ভাই ফার্স্টটা ট্যাকেল করছে, যার মধ্যে সম্ভবত 4টাই উইন হয়েছে। এরিয়াল ডুয়েল উইনও সে সফল, 5টার মধ্যে 6টার মধ্যে 5টাই সে এরিয়াল ডুয়েল উইন হয়ে গেছে। এবার যদি আপনি তার শর্ট ব্লকটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 3টা শর্ট ব্লক করছে, হেডেও পর্যন্ত ক্লিয়ারেন্স করতেছে, রিকভারি করছে, একটা ইন্টারসেপশন করেছে, একটা রিকভারি করেছে, 6টা। সো আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ সে পারফরমেন্স দেখাইতেছে। একটা গোল তো সে করছেই, হেড দিয়ে একটা গোল করছেই। এটা হচ্ছে ক্যাসেমিরোর বর্তমান পরিস্থিতি। তো আমার কাছে মনে হয় যে ক্যাসেমিরো যদি ভাই কার্লো আনচেলত্তির নামটা আমি নিতে চাই না, যদি কার্লো আনচেলত্তি আসে তাহলে তো ডেফিনেটলি ক্যাসেমিরো এই জায়গাটাতে ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে চলেছে। আদারওয়াইজ অন্যান্য যে কোচেরা থাকবে তাদেরও প্ল্যানে থাকবে, কারণ রিসেন্টলি ক্যাসেমিরো দারুণ ছন্দে আছে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করার জন্য। আর কিন্তু বেশি দিন সময় নাই, এই মাসের 18 তারিখে কিন্তু প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করা হবে। এই 18 তারিখ প্রাথমিক স্কোয়াড থেকে 23 সদস্যের যে স্কোয়াডটা হবে, সেই 23 সদস্যের স্কোয়াডেও আমরা হয়তো বা ক্যাসেমিরোকে দেখতে পারবো। এবার আসি আমরা অ্যান্টনির দিকে। তাই এই প্লেয়ারটার ভাগ্যটাই অনেকটা খারাপ। রিসেন্টলি যে ফর্মে আছে, গতকালকেও ইউরোপিয়ান লিগের সেমিফাইনালে ফিওরেন্তিনার এগেইনস্টে একটা গোল করছে। মানে তিনি যেই পরিমাণ পারফরমেন্স করতেছে, তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা যায়, কিন্তু সমস্যা যেটা হচ্ছে তিনি যে জায়গাটাতে খেলেন ওই জায়গাটা তো গাদা প্লেয়ার। ওই জায়গায় আপনার রাফিনা খেলতে পারে, এস্তেবাও উইলিয়াম খেলতে পারে, ওই জায়গায় রদ্রিগো রয়েছে, ওই জায়গায় কি জানি সাবিও রয়েছে। সো এই জায়গাটা তো অপশনের ওপর অপশন, যার কারণে তাকে নিয়ে কিছুটা সংশয় আছে। তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কি পাবে না, এমন ধরনের একটা সংশয় রয়েছে। বাট আমার কাছে মনে হইতেছে অ্যান্টনি লা লিগাতে যাওয়ার পরে যে পরিমাণ পারফরমেন্স করতেছে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার পরে, আমরা দেখছি যে তিনি রবিন আমিরের অধীনেও তেমন
ভালো করতে পারে নাই। এরিক টেন হ্যাগের অধীনে শেষ সিজনটাতে এরিক টেন হ্যাগ যখন লাস্ট সিজনতে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন, ওই সিজনে তিনি ভালো করতে পারেন নাই, যার কারণে তাকে লোনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সো ওইখানে তিনি যে পরিমাণ টিম এফোর্টের সাথে যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, যেভাবে একের পর এক গোল কিংবা অ্যাসিস্ট করতেছে, এগুলো দেখার পরে আপনি একজন অ্যান্টনির ফ্যান হিসেবে দাবি করতেই পারেন সেই ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার মতো এখন যথোপযুক্ত সময়ের মধ্যে রয়েছে, তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা যায়। এবার আমরা আসি রিচার্লিসনের দিকে। গতকালকে রিচার্লিসনও কিন্তু টটেনহামের হয়ে খেলতে নেমে একটা অ্যাসিস্ট করেছেন। সো রিচার্লিসনের যে ব্যাপারটা, তিনি এখন লাগাতার কনসিস্টেন্টলি গোল করতে পারতেছেন, আবার গত ম্যাচটাতে একটা অ্যাসিস্ট করছে। সো এখন রিচার্লিসনকে ব্রাজিল জাতীয় দলে আসতে হলে, ব্রাজিলের নাম্বার 9 যে একটা সমস্যা, ওই সমস্যার সমাধান করতে হলে রিচার্লিসনকে এখন থেকে কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে হবে, এবং তিনি যদি পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই 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 তিনি ব্রাজিল জাতীয় দলে আবারও আসতে চলেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো এটা হচ্ছে মোটামুটি টুকিটাকি কয়েকটা প্লেয়ারের আপডেট, যেখানে আপনারা নেইমার জুনিয়রের আপডেট দেখতে পেলেন, যেখানে আপনারা ব্রাজিলের হেড কোচের দায়িত্বে আসার জন্য প্ল্যান এ প্ল্যান বি তে কে আছে, যেখানে ক্যাসিমেরো, অ্যান্টনি, রিচার্লিসন, এডারসন, এদেরকে নিয়ে আমরা কথাবার্তা বললাম, সেই সাথে রদ্রিগোকে নিয়েও কথাবার্তা বললাম। সো এই যে এতগুলা কথাবার্তা বললাম, এর মাঝে কোন প্লেয়ারের পারফরমেন্স এবং কোন প্লেয়ারের ডিলটা, অর্থাৎ ক্লাব চেঞ্জ করার জন্য যে একটা ডিল হবে, সেই ডিলটা কোনটা পসিবল হইতে পারে, রদ্রিগো টু ম্যানচেস্টার সিটি নাকি লিভারপুল নাকি আর্সেনাল, এই ডিলটা হইতে পারে কি পারে না, সেই বিষয়গুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আগামী 4 থেকে 5 দিন অফলাইনে থাকবো, কারণ আজকে রাত্রে আমার ফ্লাইট আছে, দেশে যাইতে হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে রাত্রে আমার 8টার দিকে ফ্লাইট। সো আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশ টাইম সকাল 7টা থেকে 8টার মধ্যে ইনশাল্লাহ দেশে গিয়ে পৌঁছাবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আগামী 4 থেকে 5 দিন এই কারণে অফলাইনে থাকতে হবে আমাকে। তো সবাই ভালো থাকবেন। সেই সাথে এই কথাটাও বলতে চাই, আপনারা যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।